আমি মীর আহসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টা থেকে। এই অনুষ্ঠান প্রেজেন্টেড বাই হাতিল। ছাত্র জনতার নেতৃত্বে দেশের সর্বস্তরে শ্রেণী পেশা ও রাজনৈতিক দলের প্রবল আন্দোলন এবং অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আবারও প্রমাণিত হলো জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো শাসকই আসলে টিকতে পারে না। কিন্তু মাঝখানে শুধু দাবি আদায় করতে গিয়ে প্রাণ হারালো নারী, শিশু, কিশোর, পুরুষ, ছাত্র, শিক্ষক, পথচারী, সাংবাদিক, রাজনীতিবিদ, পুলিশ, আন্দোলনকারী সহ অসংখ্য মানুষ। প্রশ্ন হলো, এক নিষ্ঠুর জুলাই শেষে আর আগস্টের শুরুতেই কত মানুষ প্রাণ হারালো সেটা কি আমরা আদৌ জানতে পারবো? এর প্রকৃত সংখ্যা কত? বিচার কি আদৌ হবে? পরিবর্তনের জন্য যে এত ত্যাগ, সেই পরিবর্তন কি আদৌ ফলপ্রসূ হবে? কেন একজন মানুষ আইকন থেকে স্বৈরশাসকে পরিণত হন? আর সামনে কত চ্যালেঞ্জ আমাদের জন্য অপেক্ষা করছে? এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজ আলোচনা করতে চাই। সেজন্য আজ আমরা আমাদের স্টুডিওতে ৩ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে একে একে পরিচিত হব। পরিচয় পর্বটা শুরু করব আমার ডান পাশ থেকে। আমার ডান পাশে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। শামীম কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। তিনি একাধারে ভূ রাজনীতি এবং রণকৌশল বিশেষজ্ঞ। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজে পড়িয়েছেন এবং নিজেও পড়েছেন। আমাদের সাথে আছেন মানবাধিকার কর্মী নূর খান লিটন। লিটন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে এই আলোচনায় স্বাগত জানাতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। আপনার 3 জনকে এই আলোচনায় স্বাগত জানাতে চাই। আসলে প্রচুর গত 1 মাস এবং এই মাসের শুরু সপ্তাহকে ঘিরে অনেক প্রশ্ন জমেছে। আমি জনাব শামীম কামাল, আপনাকে দিয়েই প্রশ্ন বা আলোচনাটা শুরু করতে চাই। আপনার বিশ্লেষণটা কীরকম হবে যে অন্তর্বর্তী সরকারের যেটা আমরা অপেক্ষা করছি, সেটা নিয়ে আপনাদের ব্যাখ্যা কীরকম, বিশ্লেষণ কীরকম? আর পাশাপাশি এটাও যদি একটু উল্লেখ করেন, কি করে একজন মানুষ আইকন থেকে পতিত হন? ধন্যবাদ যমুনা টেলিভিশনকে এবং আজকের সহ আলোচক যারা আছেন। সর্বপ্রথম আমি মহান আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া যে আমাদেরকে একটি প্রচণ্ড ধরনের একটা বিপর্যয় থেকে আমাদের জাতিকে রক্ষা করেছেন। তারপরে পাশাপাশি আপনাদের প্রসঙ্গে একটু না বললেই নয়, যমুনা টেলিভিশন এই গণমাধ্যম হিসাবে সম্ভবত মানুষের খুব কাছাকাছি পৌঁছতে পেরেছে। ধন্যবাদ। এটাও একটা বিশাল সফলতা আপনাদের। তো আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে এটার কতটা সংকট কাটানো সম্ভব হবে এবং কিভাবে একজন আইকনিক মানুষ এরকম দানব পর্যায়ে পৌঁছাতে পারে। বিষয়টি খুবই দুঃখজনক। এখন সর্বপ্রথম যে বিষয়টাকে আমাদের বিবেচনা আনতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বটা কি? আমরা এখানে পুরো জাতীয় অপেক্ষা করছি, ঠিক আছে, অনেক তাজা প্রাণ এবং অনেক শিশু কিশোর, তাদের যে মৃত্যুর ভিতর দিয়ে আমরা অনেকে বলছে দ্বিতীয় স্বাধীনতা বা আমরা মুক্তি পেলাম ইত্যাদি ইত্যাদি। এর পরবর্তীতে কি হবে? এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা যেটা আশা করছি যে জঞ্জাল পরিষ্কার করবে। এখন একটা পুকুরে যখন কচুরিপানা জন্মে, এটা জন্মাতে আর কতটুকু সময় লাগে? জঞ্জাল পরিষ্কার করতে কত সময় লাগতে পারে? জঞ্জাল পরিষ্কার করার জন্য এখন আমাদের যে পুরোটাই তো জঞ্জাল, 90% জিনিস হলো জঞ্জাল। প্রত্যেকটা জিনিস আপনি দেখেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে ইলেকশন কমিশন, তারপরে আমাদের বিচার ব্যবস্থা, আমাদের আইন ব্যবস্থা, আমাদের প্রশাসনিক ব্যবস্থা, রাষ্ট্রের যে 3টা মূল অর্গান আছে, 3টা অর্গানই ভীষণভাবে কলুষিত। এটা ছাড়া একটা মেশিনের ভিতরে যদি আপনি মেশিনটা যদি নষ্ট হয়, এখানে যত ভালোই আপনি কাঁচামাল দেন না কেন, প্রোডাক্টটা কিন্তু এরকম বাজে হিসেবে বের হয়ে আসবে। আমি একটা ছোট্ট প্রশ্ন করি। ধরেন এটা অন্তর্বর্তী সরকারের কথা বলা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা হচ্ছে, সামনে আসছে। যখন আমরা দেখছি সেনাপ্রধান বাকি 2 বাহিনী প্রধানকে নিয়ে সামনে এসছেন, বক্তব্য দিচ্ছেন, তখন এই যে সরকারটা গঠিত হতে যাচ্ছে, এখন পর্যন্ত যাচ্ছে, সেটাকে কি আমরা বলতে পারি যে সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার? মোটেই না।
কি বলবো তাকে? সেনা সমর্থিত আমি প্রথমেই বলতে চাই যে যে বিপর্যয়টা হতে যাচ্ছিল সেখান থেকে সশস্ত্র বাহিনী যদি আজকে পদক্ষেপ না নিত, ইতিবাচক পদক্ষেপ না দিত, তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা পরিণতির দিকে যেত এবং যে রক্তপাত হতো এটার বিশাল একটা বিপ্লব বা বিশাল একটা মানে হত্যাকাণ্ডের দিকে টার্ন নিত। আমরা পত্রপত্রিকা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য অত্যন্ত নিষ্ঠুর আচরণ করতে বলেছেন, কিন্তু সেখানে আমি এটা গুরুত্বের সাথে বলতে চাই এখানে আমাদের গোয়েন্দা সংস্থার যথেষ্ট ভূমিকা আছে। আমি যতটুকু কি ধরনের ভূমিকা? তারা সরকারকে এক প্রকার বাধ্য করেছে বুঝাতে, তাদেরকে বুঝাতে। আমরা পত্রিকায় দেখেছি যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী তার বোনের সাথে কথা বলেছেন, তার বোনের সাথে পৃথকভাবে আলাপ করেছেন, তারপরে তার ছেলের সাথে কথা বলেছেন, তারপরে বলেছে কোনোভাবেই এটা সংঘাতে যাওয়া যাবে না। এবং আমি জানি একজন সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা হিসেবে আমার কাছে এই নিউজ ছিল যে মধ্যরাতেই সিদ্ধান্ত হচ্ছে যে ছাত্রদের এই আন্দোলনের প্রতি কোনো ধরনের গুলি ছোড়া যাবে না। এত বড় একটা কঠিন সিদ্ধান্ত যেটা সেনাপ্রধান নিয়েছেন। ওকে, ফাইন। এই ক্ষেত্রে সেনা সমর্থিত কিভাবে আমি বলবো রাষ্ট্রপতির ক্ষমতা আছে। আপনি আমাকে একটু বলেন যে ধরেন 2007 সালে নূর ভাই আছেন, ওনারাও বলতে পারবেন যে সেই সময় যদি তত্ত্বাবধায়ক সরকারকে আমরা সকলেই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বলতে পারতাম, তাহলে এই যে সামনে যেটা আসতে যাচ্ছে এখন পর্যন্ত বলা হচ্ছে সেটা অপেক্ষা আছে, তাহলে সেটাকে আমরা কেন কি কারণে সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার বলতে পারবো না? সেটা যদি লিটন ভাইয়ের কাছে শুনি, তার বিশ্লেষণটা শুনি নিশ্চয়ই, তারটা যদি আপনার পছন্দ হয় তারপর নিশ্চয়ই তারপর আপনার শুনবে। দেখেন, এইবারের ঘটনাটা কিন্তু একটু ভিন্ন। 2008 বা 2009-এর সাথে অনেক ভিন্নতা আছে। এইখানে সাধারণ ছাত্র, শ্রমিক, জনতা এক কাতারে চলে আসছে এবং তারা এক কাতারে আসছে এবং একটা মাত্র দাবিতে চলে আসছে। এবং দেখেন, এই ছাত্ররা যখন কোটা আন্দোলন শুরু করে, শুরুতে কিন্তু এটা শান্তিপূর্ণ ছিল। তারপর 3টি ঘটনা পরপর ঘটার পরে যে অবস্থাটা চলে আসলো, একটা হচ্ছে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া, দ্বিতীয়টা হচ্ছে মানুষের মনে রাজাকার শব্দ দিয়ে একটা আঘাত দেওয়া, এবং তৃতীয়টা সর্বশেষ ভুলটা হচ্ছে এরকম একটা জটিল পরিস্থিতিতে জামাতকে আক্রমণ করা বা জামাতকে ব্যান করা। এই 3টি কারণে আর পুঞ্জীভূত যে ক্ষোভ মানুষের ভিতর গত 15-16টি বছর, যাদের বয়স এখন 20-25 বছর, তারা ভোট দিতে পারেনি, ভোটের সুযোগই পায়নি জীবনে। তারপরে বাজারের দ্রব্যমূল্য লাগামহীন অবস্থা, আবার লক্ষ লক্ষ টাকা পাচার হয়ে যাচ্ছে, কোটি কোটি ডলার পাচার হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নিজের ঘরে যে কাজ করত, সে যখন 400 কোটি টাকা নিয়ে যে পালিয়ে যায় এবং প্রধানমন্ত্রী সেটা বলেন, এবং পালিয়ে যাওয়ার পর যখন বলেন, তখন মানুষের ভিতর তো অনেক প্রশ্ন আসে। তারপর প্রধানমন্ত্রী নিয়োগকৃত আইজি বা অন্যান্য যে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের যে কৃতকর্ম, শুধু যে মানে পুলিশের ভিতর তা না, সমাজের সব মানে রাষ্ট্রের সব অঙ্গে কিন্তু একটা ব্যাধি ঢুকে গেছে। এবং এইটা এমন একটা পর্যায়ে গেছে যে এইখানে মানুষের গণবিস্ফোরণ আমরা লক্ষ্য করেছি। এবং এইখানে সেনাবাহিনী যে কাজটা করছে, আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে মলম লাগানোর কাজটি করেছে। অর্থাৎ আরো বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে, মানে বিপর্যয়ের দিকে যাতে না যায়, সেই ক্ষেত্রে তারা চেষ্টা করছেন বুঝিয়ে শুনিয়ে যতগুলো যাদেরকে কাজে লাগানো সম্ভব, যেমন ছেলে মেয়ে, মানে মলম তো লাগানো হলো, কিন্তু মলম লাগানোর পর সুস্থ হয়ে যাওয়ার পর ডেমোক্রেসিতে ফিরে যাওয়ার পথে কোনো বাধা হবে না। আমি একটু বলি, এখন পর্যন্ত যেই ভূমিকাটা লক্ষ্য করছি, যদিও আমাদের মনে অনেক শঙ্কা দেখা দিচ্ছে যে সময় পার হয়ে যাচ্ছে, সরকার গঠন হচ্ছে না, পার্লামেন্ট ভাঙা হয়ে গেছে, বেশ কয়েক ঘন্টা হয়ে গেছে, কিন্তু সরকারের আমাদের শূন্যতার মধ্যে আছি, একটা শূন্যতা কিন্তু বিরাজ করছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু আমি আবারও বলি, এইখানে কিন্তু বিবেচনাটা রাখতে হবে যে আমাদের প্রয়োজনটা কি। আসলে কনস্টিটিউশনটা কি মানুষের প্রয়োজনে হয়েছে, না কনস্টিটিউশনের প্রয়োজনে মানুষ হয়েছে? এটা আমাদের একটু বুঝতে হবে। যদি মানুষের প্রয়োজনে, অর্থাৎ নাগরিকদের প্রয়োজনে যদি কনস্টিটিউশন হয়ে থাকে, তাহলে নাগরিকরা সম্মিলিতভাবে যে আকাঙ্ক্ষাটা করছে, সেইটা তো নাগরিকের আকাঙ্ক্ষা অনুযায়ী কিন্তু কর্ম চলতে পারে। এটা আমি একেবারে মৌলিক জায়গাটায় হাত দিচ্ছি। এইখানে আপনি নানান রকম ব্যাখ্যা দিতে পারেন, কেয়ারটেকার এইভাবে হবে না, অমুক ভাবে হবে না, তমুক ভাবে হবে না, অনেক কিছু বলতে পারেন, বা এই শূন্যতাকে আপনি সামরিক শাসন বলে বসতে পারেন। কিন্তু আমি দেখি অন্যভাবে। এখন পর্যন্ত সামরিক আইন হলে যে জিনিসগুলি হয় সেগুলি কিছুই হয়নি। এখন পর্যন্ত তারা
চেষ্টা করছেন যে একটা সমঝোতার জায়গায় যদি ছাত্র এবং রাজনীতিবিদরা পৌঁছাতে পারেন। কারণ আমাদের মনে রাখতে হবে যে এই ছাত্ররা কিন্তু ম্যাচুরড, এবং তারা যে 1 মাস 5-6 দিন যে আন্দোলনের যেভাবে তারা করেছে, যে স্টাইলে, যেভাবে এবং শব্দ চয়ন থেকে শুরু করে তারা যে নতুন নতুন টার্ম ব্যবহার করেছে, এটা কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষিত হয়েছে। আকর্ষণ যদি করেই থাকে লিটন ভাই, আকর্ষণ যদি করেই থাকে, তার মানে আপনি বুঝতে পারছেন যে বৈষম্য বিরোধী যে আন্দোলন যারা করেছে তারা ম্যাচিউর, তাহলে তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যবস্থাটা আছে সেখানে কি তাদের কোনো অংশগ্রহণের কোনো সুযোগ নেই, নাকি তাদেরকে আবার কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম করে তারপর আসতে হবে? আচ্ছা, এখন আমি একটু বলি, আমরা কিন্তু অনেকেই মনে করি এরা শিশু বাচ্চা এরকম ভাবে ট্রিট করছি। জি, আমরা যদি কিউবার ইতিহাসের দিকে দেখি, ফিদেল চে গুয়েভারার বয়স কত ছিল সে যখন বিপ্লবে অংশ নেয়? আমরা যদি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দিক খেয়াল করি, এই যে নিউক্লিয়ার যখন গঠন হয়েছে তখন সিরাজুল আলম খান বা রাজ্জাক সাহেব বা আরিফ সাহেবের বয়স কত ছিল? 22, 23, 24। এই বয়সে যদি তারা নিউক্লিয়াস ফর্ম করে স্বাধীনতার স্বপ্ন দেখতে পারে এবং স্বাধীনতা করে ছাড়ে, যে স্বাধীন একটা দেশের সশস্ত্র মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে একটা ভৌগোলিক স্বাধীনতা হলেও আনতে পারে, তারপরে আমরা কি করে বলি যে এই বয়সটা ম্যাচুর না? আচ্ছা, 2 নম্বর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারে যে কেউ অংশ নিতে পারে, সর্বসম্মতিক্রমে বা অধিকাংশ মানুষের সমর্থনে যে কেউ আসতে পারে। আন্দোলনের মধ্য দিয়ে যেহেতু ছাত্ররা আছে, এবং আজকে বাইর হয়ে দেখেন ট্রাফিক কন্ট্রোল তারা করছে। রাইট, ওকে, ঠিক আছে। একটু থামানোর কারণ হচ্ছে আমাদের সাথে অনলাইনে এরই মধ্যে আরেক অতিথি যোগ দিচ্ছেন। আমাদের সাথে যোগ দিচ্ছেন ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্সের মৌলানা ভাসানী বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। মোহাম্মদ ওমর ফারুক, আশা করি আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ওমর ফারুক আছেন আমাদের সাথে, যোগ দিয়েছেন, নিশ্চয়ই তার কাছে যাব। তার ফাঁকে আমি একটু বরং কামরুল আহসানের কাছ থেকে তার বিশ্লেষণটা চলছে। ডক্টর কামরুল আহসান, আপনার বিশ্লেষণটা শুনতে চাইব নিশ্চয়ই। যা যা আলোচনা হলো সেটা নিয়ে বলবেন। পাশাপাশি আরও একটা জিনিস আমি জানতে চাই, আমরা লক্ষ্য করলাম আগামীকাল বিএনপি সমাবেশ ডেকেছে। এই বিষয়টাকে একটু আপনি কীভাবে বিশ্লেষণ করেন? মানে এটা দিয়ে কি অর্জন করবে আসলে বিএনপি, বা এরকম একটা সময়ে যখন একটা আন্দোলন গড়ে উঠছে, ছাত্ররা এটা নেতৃত্ব দিচ্ছেন, তারা এক ধরনের অন্তর্বর্তী সরকারের কথা বলছেন বা আরও ধরনের রিফর্মের কথা বলছেন, এর মাঝখানে বিএনপির এত দ্রুত সমাবেশ ডাকা কি কারণ? ধন্যবাদ আপনাকে, আপনার বিশ্লেষণ, সহালোচক এবং যারা শুনছেন। দেখুন, আমাদের বিষয়টা হচ্ছে কি, আমি যা লক্ষ্য করেছি, বিগত সরকার 1.5 মাসের যেই ঘটনা প্রবাহ, তাতে প্রত্যেকটি সিদ্ধান্তই তাদের মানতে বাধ্য করেছে, তাদের দাবি বা সিদ্ধান্ত যাই বলুন, কিন্তু কোনোটাই সময় মতো করেনি এবং আন্দোলনের যে চাপ সেটা ছাড়া করেনি। এবং বারবারই তাদের দাবির প্রেক্ষিতে দমন পীড়ন, বল প্রয়োগের নীতি প্রয়োগ করেছে এবং নিরবিচ্ছিন্নভাবে, এখানে কোথাও ভুল করেনি। কিন্তু আমরা দেখেছি যে তাদের বিজয় হয়েছে। এর মূল কারণ হচ্ছে যেটা নূর ভাই বলেছেন, যে যারা এখন এখানে সংগ্রাম করছে এবং সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্ব দিচ্ছে, তারা নিরাপদ সড়ক আন্দোলন, তারপরে কোটা যে বৈষম্য, সেই আন্দোলন আগে করে এসছে। স্কুল শিক্ষার্থীরা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে অথবা কেউ শেষ করেছে। ফলে একটি রাজনৈতিক দলের বা কোনো একটি অ্যাসোসিয়েশনের কিংবা ইস্যুভিত্তিক ঐক্য তৈরি করা একটি মবের নেতৃত্ব দেওয়ার যে যোগ্যতা, পুরোটাই তাদের আছে। এবার প্রশ্ন হচ্ছে কোথায় আসলে আমাদের খেয়াল করতে হবে। সরকার বাহাদুর অনেক অহংকার, অহমিকা, নানান ধরনের, সেটা তো অহংকার, অহমিকা, দাম্ভিকতা, যেটা যেটা বলা সেটা তো সবাই বলেছি। কিন্তু আমি বুঝতে চাচ্ছি, যেহেতু আপনি বিশ্লেষণ করেন নানান সময় রাজনীতির নানান প্রসঙ্গগুলো, আপনি কি মনে করেন যে এই মুহূর্তে কালকে বিএনপি সমাবেশ ডেকে আসলে কি অর্জন করবে? এটা বিএনপি যারা এই সিদ্ধান্তটি নিয়েছে আমার চেয়ে খুব ভালো ব্যাখ্যা দিতে পারবে। তবে আমার একটা ব্যক্তিগত ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে বিএনপি অহিংস আন্দোলনের যেই ধারাটা তৈরি করেছিল, আমরা দেখেছি যে বিভিন্ন বিভাগীয় সমাবেশ, এমনকি ঢাকায় মহাসমাবেশ, যেটা এটা অহিংসই ছিল। এবং বাংলাদেশের ইতিহাসে বিএনপি আওয়ামী লীগের উভয় দলের ইতিহাসে এ ধরনের আন্দোলনের কোনো প্রমাণ নেই, অতীত নেই। কিন্তু
রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কিসের প্রমাণ যেভাবে নেই? দমন কিসের করেছে, প্রমাণ নেই? এরকম অহিংস আন্দোলনের ইতিহাসের কোনো ইতিহাস নেই। অহিংস আন্দোলনের বিএনপি কিংবা আওয়ামী লীগ কারোই ছিল না। ওকে। কিন্তু বিএনপি এই জিনিসটা করেছে। কিন্তু এর বিপরীতে বিএনপি যে জিনিসটি মুখোমুখি হয়েছে সেটা হচ্ছে 28 তারিখ প্রায় 25,000 নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। অন্যদিকে মারামারি হলে দুপক্ষ থাকে না, অন্যদিকে কিন্তু 28 জন দূরের কথা, 2 জনও হয়নি। ঠিক একই ঘটনা ঘটিয়েছে হচ্ছে আমাদের এই 24-এর নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের সাথে। বুঝতে ভুল করেছে যে বিএনপিকে যেভাবে ফেস করেছে তাদের এভাবে ফেস করা যাবে। একটি 14 বছরের বাচ্চা যে তার প্যান্ট শার্ট পরার জন্য মা বাবার সাহায্য ছাড়া এখনো পারে না, সেই বাচ্চাটি বন্দুকের নলের সামনে 2টা হাত ছড়িয়ে দিয়ে প্রাণ বিসর্জন দিতে রাজি আছে। ফলে এই যে বাংলাদেশের উত্তর পর্ব যেটা এবং ক্রান্তিকালের এই যোদ্ধা যারা, তারা হচ্ছে উত্তর পর্বের প্রজন্ম এবং তাদের পরিষ্কার কথা হচ্ছে মেধাভিত্তিক বৈষম্যহীন যেই স্বপ্ন নিয়ে 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে সেটা নিশ্চিত করতে চাই। বিএনপির প্রসঙ্গ হচ্ছে এটা যে রাজনৈতিক দল হিসেবে গণদাবি পক্ষে থাকা এবং এটা নিশ্চিত করা, বিশেষ করে গণতন্ত্র পুনরুদ্ধার চেষ্টা করেছে। চেষ্টা করার মধ্যে একটা ভালো দিক আছে, ইন্টেনশন ম্যাটার্স। ব্যর্থতা কী জন্য হয়েছে সবাই জানে, সময় নষ্ট করতে চাই না। সেই জন্য শিক্ষার্থীদের যেই গণদাবি ছিল, বিএনপি কেন প্রত্যেকটি দলেরই গণদাবির পক্ষে থাকার একটি রাজনৈতিক দায়িত্ব আছে, বিএনপি সেটা রাজনৈতিক দায়িত্ব পালন করছে। আমি একটু ওমর ফারুক কাছে যেতে চেতাম, মানে যেতে চাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তিনি অনলাইনে আমাদের সঙ্গেটা হারিয়েছে। আমি বরং এই ফাঁকে যদি বলছেন যে একটা নেতৃত্ব আন্দোলন চলছে, সেটাতে নেতৃত্ব দিতে চায় বা সামনে আসতে চায়, থাকতেই পারে, এটা রাজনৈতিক দলের জন্য থাকতে পারে, আকাঙ্ক্ষা থাকতে পারে। কিন্তু আমি জেনারেল শামীম কামালের কাছে যেটা বুঝতে চাইবো যে ধরেন এখন তো আমাদের সামনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণটা খুব বেশি রকমের জরুরি। একই সঙ্গে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন থানায় থানায় হামলা, সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এটা কারা করছে, কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? এখন আমরা আগের দিন পর্যন্ত জানতাম যে হিউজ পরিমাণ সেনা ফোর্স রাস্তায় ছিলেন, তারা সিকিউরিটি দিচ্ছিলেন। এখন আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমে বরাত দিয়ে যে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিয়ে এগুলো চেষ্টা করা হচ্ছে। মানে আমাদেরকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের অবস্থাটা আসলে কী দাঁড়াচ্ছে? মানে কেন এখনও আমরা ফেরাতে পারছি না যে রুরাল এলাকাগুলোতে, ইভেন ঢাকা শহরে কোথাও কোথাও শান্তি শৃঙ্খলা? এটা তো খুব জরুরি বিষয়। এখন কেন হচ্ছে না? আপনার বিশ্লেষণটা কি? সেক্ষেত্রে কি করা যেতে পারে? এটা একটা ভয়ঙ্কর শূন্যতা। আমি আমার এলাকা থেকে আজকে যতগুলি ফোন পেয়েছি, এটা অভাবনীয়। এবং মাইনরিটিস যারা আছে তারা অত্যন্ত আতঙ্কিত। এটা তো মোটে কাঙ্ক্ষিত না। পক্ষান্তরে আমরা ভারতের আজকে বিভিন্ন টেলিভিশনে দেখেছি, সেখানে বিজেপির একজন আধিকারিক তিনি বলছেন যে 1 কোটি বাংলাদেশি গ্রহণ করার জন্য প্রস্তুতি নেন। মানে এটা একটা জাতির জন্য কতটা দুর্ভাগ্যজনক। এদেশ আমাদের হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবার। এখানে এখন দায়িত্ব হবে খুব জরুরি। একটা দারুণ একটা সংকট বা একটা শূন্যতা কাজ করছে। এখন দেখেন, এতদিন এই দায়িত্ব ছিল পুলিশ বাহিনীর উপরে। এখন পুলিশ বাহিনী গতকালকে পর্যন্ত বিভিন্ন থানায় পিটিয়ে হত্যা করা, লুটপাট করা। আমি বুঝলাম যে তাদের উপরে ক্ষোভ আছে, ক্ষোভ থাকতেই পারে, ক্ষোভের বিস্ফোরণ ঘটতে পারে, কিন্তু কার সম্পদ আপনি নষ্ট করছেন? এখন এরা যদি না থাকে, কে ট্রাফিকের কাজ করবে? কে আজকে আপনাকে সিকিউরিটি দেবে? আজকে রাজারবাগ পুলিশ তাদেরকে রক্ষা করবে? এখন রক্ষা করতে হবে জনগণকে। জনগণ যদি আইন শৃঙ্খলার ভিতরে চলে আসে, আমি বুঝলাম যে আমাদের ক্ষোভ অনেক কিছু আছে যে কারণে, কিন্তু যে চিত্রটা আমরা তুলে ধরলাম, আপনি গণভবনে গিয়ে লোকজন সেই ব্যক্তিগত রুমে ঢুকে শুয়ে চিৎকার করে, পার্লামেন্টে বসে মানে স্মোকিং সিগারেট খাচ্ছে, মানে এটা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের জাতি সম্পর্কে কি ধারণা পেল? সুতরাং কিন্তু সংসদ ভবন বলেন, ইলেকশন কমিশন অফিস বলেন, গণভবন বলেন, প্রধানমন্ত্রী কার্যালয় বা ভবন বলেন, এগুলো সবই তো রাষ্ট্রীয় সম্পদ। এগুলো রক্ষা করার দায়িত্ব কার ছিল? এটা তো রাষ্ট্রের দায়িত্ব, এবং রাষ্ট্রের সবচেয়ে বড় কার্যকরী অংশ যেটা প্রতিরক্ষা বাড়ে, যেটা নিরাপত্তা দেওয়ার কথা, সেটা হলো পুলিশ বাহিনী। পুলিশ বাহিনী আজকে নিরাপত্তাহীনতার কারণে তারা আজকে ডিউটি করতে চাচ্ছে না। এখন এটা বুঝতে হবে। এখন আপনি প্রথম যে প্রশ্নটা করেন যে সেনা সমর্থিত, সেনা সমর্থন অবশ্যই, সেনাবাহিনী সমর্থন করার কোনো স্কোপ নাই। যা আদেশ দিবে তাই করা হবে, যেটাই ঘটনা ঘটুক না কেন। আলটিমেটলি এখন কি ইমার্জেন্সি চলছে?
এখন অবশ্যই ইমার্জেন্সি চলছে, ইমার্জেন্সি শিথিল করে দেওয়া হচ্ছে, আজকে সকাল থেকে শিথিল করে দেওয়া আছে, এমার্জেন্সি তো অবশ্যই চলছে। ওকে, এটা তো এখন একদম স্থায়ীভাবে তুলে দেওয়া হয়নি। সেনাবাহিনী আপনি খেয়াল করেছেন আজকে কিন্তু সংসদ ভবন থেকে শুরু করে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনাগুলো কেপিআই যেগুলো বলি সেখানে কিন্তু সেনাবাহিনী আজকে গিয়েছে, কিন্তু আমাদের সেনাবাহিনীর যে দায়িত্ব সেটা হচ্ছে এটা নিরাপত্তা দেওয়া। এখন একটা গ্যাপ আছে, এটা কিন্তু মার্শাল ল না। রাষ্ট্রপতি তাদেরকে দায়িত্ব দিয়েছে, সেনাপ্রধান ব্যক্তিগত উদ্যোগে, সেনাবাহিনী প্রধানের কিন্তু জাতিকে অ্যাড্রেস করার কোনো সুযোগ নাই। কিন্তু সেখানে কেন করেছে? যাতে মানুষের আস্থাটা ফিরে আসে। কিন্তু এই শূন্যতাকে কাজে লাগাচ্ছে কারা? যারা লুটপাটকারী তারা লুটপাট করছে, যারা ধর্ষণকারী তারা ধর্ষণ করছে, যারা আজকে যারা মানে অত্যন্ত ক্ষোভ যারা প্রতিশোধ নিচ্ছে। সো এই সময়টা একটু চলবে, আমার মনে হয় আর 2-1 দিন চলবে, তারপরে এটা। তবে আমি মনে করি যে এটাকে স্ট্রিক্টলি রাষ্ট্রপতি পারেন সেনাবাহিনীকে এই আদেশ দেওয়ার জন্য যে কোনো ধরনের রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতি আর বরদাস্ত করা হবে না। এখানে প্রয়োজন যদি হয় তাহলে দরকার হয় প্রকাশ্য এখানে গুলি করার ক্ষমতা সেনাবাহিনী আছে। এবং ইনএইট সিভিল পাওয়ারে আপনার বাংলাদেশ পেনাল কোড 128। আমি জানি না আপনার পাশে একজন মানবাধিকার কর্মী আছেন, আপনার স্টেটমেন্টকে তিনি কিভাবে নেবেন তার বক্তব্যটা আমি একটু শুনে নিই। অবশ্যই প্রথম হচ্ছে আমরা যে আলোচনাই এখন করি না কেন, এটা একটা বিশেষ অবস্থার মধ্যে আমরা আছি, এটা আমাদের মেনে নিতে হবে। প্রথম, এটা একটা ক্রান্তিকাল এবং আমার প্রশ্ন যেটা হচ্ছে গুলি চালালেও আপনি কার বুকে গুলি চালাবেন? প্রথম হচ্ছে গুলি চালানোর মতো পরিস্থিতি আমি হতে দিব কেন? ওকে, যেমন গতকালকে আমি যে অবস্থাটা দেখেছি যে অনেক জায়গা ভাঙচুর হচ্ছে, আগুন দিচ্ছে, আমি গত রাত্রে একটা স্টেটমেন্টও দিয়েছি এজন্য। কিন্তু আজকে কিন্তু একটু অবস্থার উন্নতি হয়েছে। এবং আমি যখন আসি আপনাদের স্টুডিওতে তখন আমি আমার বাসার আমাদের ফ্ল্যাটের দেখলাম নোটিশ টাঙিয়ে দিয়েছে যে আপনি মানে সাহায্যের জন্য মোহাম্মদপুর এলাকায় অমুক ক্যাপ্টেন নাম্বার এত মোবাইল নাম্বার, ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো বিপদে। তার মানে কি গতকালকে যে শূন্যতা ছিল সেটা কিন্তু পূরণ করার চেষ্টা হচ্ছে। আমাদের মোহাম্মদপুর থানায় একদম পুলিশ শূন্য, পিটিয়েছে, আগুন দিয়েছে, ইত্যাদি ঘটনা ঘটে গেছে। গত রাতটা ছিল আসলে একটা আমাদের জন্য আতঙ্কের রাত। কিন্তু আজকে আমরা দেখলাম যে না, প্রথম হচ্ছে ছাত্ররা রাস্তার আপনার ট্রাফিক কন্ট্রোল করছে, একটা শৃঙ্খলা আছে সেখানে। দ্বিতীয় যে জিনিসটা দেখলাম যে সেনাবাহিনী কিছু কিছু জায়গায় টহল দিচ্ছে। আচ্ছা, আরেকটি হচ্ছে এত কিছু ঘটছে কিন্তু কোথাও মানে আজকে দিনে কিন্তু কোনো গুলি চলেনি, কোনো মানুষ মারা যায়নি। এবং একটা মানে আবারও বলতেছি এটা একটা ক্লান্তিকাল যাচ্ছে, একটু সময় কিন্তু লাগবে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো অবস্থাতে যাতে মানবাধিকার লুণ্ঠিত না হয়। এই জায়গাটিতে আমি একটা পয়েন্ট এখানে যোগ করতে চাচ্ছি। বাংলাদেশ পেনাল কোড 128 থেকে 132 ইনএইট সিভিল পাওয়ার, এখানে পেনাল কোড 131-এ স্পষ্ট বলা আছে যে কোনো কমিশন অফিসার ফায়ার করতে পারে। এখন যারা লুটতারাজ করছে, এখন যারা বিভিন্ন জায়গায় সহিংসতা ঘটনা ঘটাচ্ছে, তারা দেশের শত্রু। কোনোভাবে এটা রাষ্ট্রীয় সম্পদ। আজকে যে গণভবন যদি পুড়িয়ে দেওয়া হয়, ওখানে তো তাদেরই একজন নির্বাচিত প্রধানমন্ত্রী পরবর্তী এসে থাকবেন। ওকে, আমি একটা বিরতি নিই, বিরতির পর ফিরে এসে কামরুল আহসান আপনার কাছ থেকে এই বিশ্লেষণটা শুনতে চাইবো নিশ্চয়ই, যে আমরা মানে ক্যাটাগরিক্যালি আমি বিভিন্ন এলাকার নামও আমাদের মানে বিভিন্ন কর্মী যারা আছেন তাদের কাছে পাচ্ছি যে বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে। এটা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন এখনই উদ্বেগ জানিয়ে দিয়েছেন। সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। সেখানে কেন এটা হচ্ছে, কেন তাদেরকে রক্ষা করা যাচ্ছে না, কেন আশপাশের আমাদের কি সমাজের মধ্যে আমরা যারা মানুষ আছি সামাজিকতাকে আমরা ভুলে গেছি যে আমার প্রতিবেশী আক্রান্ত হলে তার পাশে গিয়ে আমাকে দাঁড়াতে হয়, সে হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, যাই হোক না কেন। সেই বিষয়টা একটু বিশ্লেষণ করতে চাই। কামরুল আহসান, বিরতির আগে যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম আসলে সংখ্যালঘুদের উপর আক্রমণের বিষয়টা নিশ্চয়ই আপনার কাছে শুনবো। পাশাপাশি আমি প্রথম পর্বে একটা প্রশ্ন ছুড়েছিলাম আপনার কাছে, আমার মনে হয় আমি পরিষ্কার হতে পারিনি, আবারও পরিষ্কার হতে চাই। যখন আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম বা আন্দোলনের ছাত্ররা যখন ডক্টর ইউনূসের নামটা প্রস্তাব করলেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে, এবং তিনি এগ্রিও করলেন, এর পরপরই আমরা কি মানে এটা কি পূর্ব নির্ধারিত নাকি এটা মানে কাকতালীয়ভাবে কালকে সমাবেশটা এলো, নাকি এটাই আসল টাইম ছিল? মূল কথা হচ্ছে কি, এটা তো আসলে যারা সিদ্ধান্ত নিয়েছে তারা ভালো বলতে পারবেন, কিন্তু একজন নাগরিক হিসাবে এই আন্দোলনে যে যে দলগুলোর ভূমিকা রাখা দরকার, বিএনপি যে সময়ে ইনভলভ হওয়া প্রয়োজন ছিল, আমার ধারণা তাদের সহায়তা এবং পরবর্তীতে সার্বিক সহায়তা বলে যেভাবে আসছে সেটা প্রয়োজন ছিল, ঠিক আছে। এবং যেভাবে 28শে অক্টোবরের মতো গণহারে গ্রেপ্তার করা শুরু করেছে এবং রিমান্ডে নিয়ে
অত্যাচার করেছে, সেই এই আন্দোলনের সুফল হচ্ছে গুম হওয়া মানুষগুলো ঘরে ফিরে আসছে এবং যারা এইভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার হয়েছে তারা সবাই ফিরে আসছে। ফলে এখন যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বিষয়টা বলছেন এবং বাংলাদেশের মানে যেই বাংলাদেশ তৈরি করতে চাচ্ছেন সেটার অন্যতম প্রধান একটি শর্ত হচ্ছে সকলে মিলেমিশে থাকা, তাই তো? তাহলে বিএনপি যেহেতু একটা জনসম্পৃক্ত বৃহৎ দল, ওখানে ব্যক্তিগত পর্যায়ে অনেক জায়গায় অনেক ধরনের সংকট থাকতে পারে। নিজেদের নেতাকর্মীদের দলীয় নেতৃবৃন্দ যেভাবে অ্যাক্টিং চেয়ারম্যান, তারপর সদ্যমুক্ত মানে বেগম খালেদা জিয়া, যিনি মানে দলমত নির্বিশেষে সবার একটা বিশাল স্বস্তির ব্যাপার, তিনি আসছেন। ফলে এরকম একটি অবস্থায় বিএনপির এই সমাবেশ যে কাজটি করবে সেটা হচ্ছে একটা দিক নির্দেশনা আসবে। যদি নাও থাকে, আমি একজন মানে ক্লোজ থেকে কোয়ার্টার থেকে অবজার্ভ করা একজন মানুষ হিসাবে আমি বলতে চাই যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পেছনে যে মূল কারণটা সেটা হচ্ছে যে পতিত সরকার এখন একটি মাত্র অস্ত্র আছে এবং যারা ষড়যন্ত্রে লিপ্ত এবং এখনও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ঝুলে আছে। এই সময়টা হচ্ছে অন্ধকার থেকে লোকজন এসে রাষ্ট্র ক্ষমতা দখল করবার ষড়যন্ত্র করে। ফলে এটা অত্যন্ত সঠিক সময় যে বিএনপির মতো একটি দল অত্যন্ত বিষয়টা কি আপনাদের অবস্থানটাও কি আওয়ামী লীগের মতো হয়ে গেল কিনা? মানে 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 আওয়ামী লীগের আছে আবার মানে আসবে ক্ষমতা দখল করবে, কোনো প্রয়োজন। শুনুন, আমি বারবার এই কথা বলছি যে আওয়ামী লীগ এই বাচ্চাদের এই কথাগুলো বুঝতে না পারার কারণে জেনারেশন গ্যাপ বলবো না, বুঝতে পারছে বিএনপি যেটা বুঝতে হবে, সেই যে বার্তাটা দিতে চাই সেটা হচ্ছে যে তারা যে পরিবর্তনটা চাচ্ছে সেটা হচ্ছে মেধাভিত্তিক বৈষম্যহীন গণতান্ত্রিক, তাই তো? এখন যে সাম্প্রদায়িক সংঘাতগুলো হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি আপনাকে বলি যে এই সাম্প্রদায়িক সংঘাত যারা তৈরি করবে স্বার্থ টাকার, এখানে সবচেয়ে ভিকটিম হচ্ছে বিএনপি। আমি যদি আরো ক্রিটিক হয়ে প্রশ্নটা করি, আরো ক্রিটিক হয়ে প্রশ্ন করি, ধরেন আপনি বলছেন যে বিএনপির উপর দিয়ে এক ধরনের স্টিম রোল গেছে, এটা ক্র্যাকডাউন হয়ে গেছে, এটা নানানভাবে স্ক্যাটার্ড হয়ে গেছে। এখন তো যেই মবটা বলেন বা যেই আন্দোলনটা বলেন, যে সমর্থনটা বলেন, সে তো সাধারণ ছাত্র, শিক্ষক, অভিভাবক তাদেরই। বিএনপি কি এটার উপরে উঠতে চাচ্ছে? মোটেই না। এটা যদি উঠতে চায় এর আগের পতিত সরকারের যে পরিণতি হয়েছে সেটা হবে। বরং আমি না একটি কথা আমি বলতে চাই এখানে যুক্ত করা জরুরি, না হলে ভুল বোঝাবুঝি হবে। দেখুন, এই যে তাদের এই আন্দোলনটা, নতুনদের এই আন্দোলনের কারণে কিন্তু সাংঘাতিকভাবে কয়েকটা ইতিবাচক জিনিস আসছে। এখন সাম্প্রদায়িক যে সংঘাতটা সেটা যদি দূর করতে হয়, বিএনপিকে ইতিমধ্যেই এই নির্দেশনা দেওয়া হয়েছে, যদি কোনো অপরাধ করে এবং এখানে ভিকটিম হবে সবচেয়ে বেশি বিএনপি। ফলে এইটাকে যে কোনো মূল্যে রক্ষা করা, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ সমন্বয়কদের পাশাপাশি বিএনপির প্রধান কাজ হবে বাংলাদেশের ভাবমূর্তি, দলের ভাবমূর্তি এবং আন্দোলনটাকে ঠিক রাখার জন্য ওমর ফারুকের কাছে যাই। এটা এবং আমি একটু ওমর ফারুকের কাছে ঘোষণাটা দিতে হবে বিএনপিকে এবং সেটা তাহলে ইতিবাচক। ওমর ফারুক, আপনার জন্য যে প্রশ্নের জায়গাটি হচ্ছে যে আমার কাছে আপনার কাছে জানতে চাওয়া, যেহেতু আপনি ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স নিয়ে পড়িয়েছেন এবং পুলিশ সংস্কার নিয়ে অনেক ধরনের কাজ করেছেন, অনেক দিন কাজ করেছেন, আপনি আমাকে একটু বিশ্লেষণ করবেন কেন পুলিশ আক্রান্ত হচ্ছে, কেন তাদেরকে রক্ষা করা যাচ্ছে না, এবং একই সঙ্গে আপনারা বলতে পারেন বা অনেকেই বলছেন যে পুলিশের নৈতিক মোরাল গ্রাউন্ড স্ট্রং করার জন্য। কিন্তু আমরা এমন ছবি দেখতে পাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অভিযুক্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হেলিকপ্টারে করে চলে যাচ্ছেন বা তারা কোনো নিরাপদ আশ্রয় নিচ্ছেন, অথচ সেখানে কনস্টেবলরা বেঘরে মারা পড়ছে। মানে কি করে তার মোরাল গ্রাউন্ড স্ট্রং হবে? মোহাম্মদ ওমর ফারুক। জি, প্রশ্নটা আবার একটু করবেন? আমি সরি, আমি তো নেটে দুর্বল অবস্থায় আছি। আচ্ছা, আপনি দুর্বল অবস্থা আছে নেটে। আচ্ছা, ঠিক আছে, আমি আবারও ছোট্ট করে প্রশ্নটা করি। ছোট্ট প্রশ্ন হচ্ছে যে কেন পুলিশ আক্রান্ত হচ্ছে, কেন তাদের রক্ষা করা যাচ্ছে না, কেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের জুনিয়রদেরকে, বিশেষ করে কনস্টেবল থেকে শুরু করে যারা মাঠ পর্যায়ে, তাদেরকে রেখে সরে যাচ্ছেন, সটকে পড়ছেন, বেঘরে তারা মারা পড়ছেন? দেখেন যে পুলিশ কেন অনেক ক্ষেত্রে পারছে না, এটা যদি বলে তাহলে বর্তমান যে আমরা একটা মানে স্বাধীনতা যুদ্ধের পর আমি মনে করবো যে আরো আগে থেকে যদি বলি যে 52, 69, 71 যতগুলি পর্ব আমাদের এই উপমহাদেশে হয়েছে, এই পূর্ব বাংলায় হয়েছে, পূর্ব পাকিস্তানে হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় যে মেসিভ আমাদের ডিজাস্টারটা হয়েছে বর্তমান সময়ে
এটার এর আগে কখনো এই ধরনের পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের নাগরিক সমাজকে কখনো যেতে হয়নি, যেটা বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এক্ষেত্রে পুলিশের যে জায়গাটা ছিল সেটা শুরু থেকে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশ পুলিশকে যেভাবে বাংলাদেশ পুলিশের অনেক গৌরব ঐতিহ্য মুক্তিযুদ্ধের ক্ষেত্রে ছিল, এবং পরবর্তী সময়ে যেটা হয়েছে যে পুলিশকে আমরা একটু বেশি পরিমাণ পলিটিসাইজেশন করেছি। রাজনৈতিক ভাবে পুলিশের যে ব্যবহার, পুলিশকে ঢাল হিসাবে আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করেছি, যার ফলে কি হয়েছে যে পুলিশ শুধু সরকারের একটা বাহিনী হিসেবে কিন্তু চিহ্নিত হয়েছে, কিন্তু পুলিশের মেন কাজটুকু কিন্তু এটা নয়। পুলিশ হচ্ছে কিন্তু রাষ্ট্রের জন্য, এবং সেটা হচ্ছে নাগরিকের সুরক্ষা এবং আইনি যে সহায়তা এবং পুলিশি যে সেবাদান এবং মানবিকভাবে প্রদান করার যেটা প্রতিশ্রুতি, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই রক্ষা হয়নি। যে ক্ষেত্রে মূল কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা সেই কলোনিয়াল মানসিকতা, এটা আমরা গতানুগতিক কথা বলি যে এই কারণে আমাদের হয়নি। পরবর্তীতে আমাদের রিফর্মিরা, সেটাও আমাদের যথাযথভাবে হয়নি। কমিউনিটিরাতে যদি আমরা দেখি এখানে আমরা যেতেই পারিনি। তার অর্থ হচ্ছে যে আমাদের যে রাষ্ট্রীয় অর্গানের মধ্যে একটা অন্যতম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী এবং পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের যে অন্যতম সংস্থা পুলিশ, সেটা যথাযথ দ্বারা সেই ভূমিকাগুলি মানুষের স্যাটিসফ্যাক্টরি লেভেলে এখন পর্যন্ত যেতে পারেনি। সেই না যাওয়ার কারণ আমি একটু বললাম যে পলিটিসাইজেশন, রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করা হচ্ছে বেশি। আর পুলিশ অনেক ক্ষেত্রে অতি উৎসাহী হয়ে এমন কিছু কাজ করে যেটা পুলিশের ইমেজের একটা বড় ক্রাইসিস হয়। এবং আমাদের সমাজে ছোট সমাজ থেকে আমরা যেটা দেখি যে পুলিশের প্রতি একটা নেগেটিভ ধারণা কিন্তু নাগরিক সমাজে এমনিতেই আছে। এবং একজন শিশুকে যখন আমরা সমাজে বড় করি তখন থেকে কিন্তু পুলিশের ভয় ভীতি দেখিয়ে তাকে বড় করা হয়। এই যে জায়গাগুলি, এবং পরবর্তী সময় পুলিশ যখন এই কাজগুলি করে, এবং আমরা একবিংশ শতাব্দীতে অনেক চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলি, স্মার্ট পুলিশের কথা বলি, কিন্তু আসলে ওমর ফারুক, আপনি আমাদের দেশে থাকুন, আমি একটু পরে আপনার কাছে আবারও ফিরে আসব এবং জানতে চাইবো যে ঠিক আছে যে পুলিশের আমাদেরকে, সাধারণ জনগণকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে রক্ষা দেওয়ার কথা, তারাই এখন আক্রান্ত। সেক্ষেত্রে তাদেরকে আসলে এই অবস্থা থেকে উত্তরণ ঘটাবে কে, কারা এই সময়টা সামনে আসবে, সেটা আপনার কাছে বিশ্লেষণ শুনবো। তবে আমি এই ফাঁকে একটু নূর খান লিটন ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি সংখ্যালঘুদের বিষয় নিয়ে একটু কথা বলতে চাইছিলেন, সেটা নিশ্চয়ই বলবেন। কিন্তু আরেকটা প্রশ্ন খুব জটিল হয়ে দাঁড়ায় যখন আমরা শুনি যে গত 15-17 বছর ধরে আমাদের পুলিশ থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে নানান জায়গায়, মানে অবৈধ বলেন, দখলবাজ বলেন, সুবিধাবাদী বলেন, সেগুলো তো এখনও আপনার প্রশাসন যন্ত্রের নানান জায়গায় আছে। তাহলে সেটাকে আপনি রিফর্ম করতে অন্তর্বর্তীকালীন সরকারের কথা আবারও আসছে, কতদিন লাগবে? আচ্ছা, প্রথম হচ্ছে দেখেন, আমাদের রাষ্ট্রের এমন কোনো যন্ত্র আমরা দেখাতে পারবো যেখানে ক্ষতিগ্রস্ত হয়নি, দুর্নীতি ঢোকে নাই, এবং যেখানে জেলা কোটারি হয়নি, যেখানে দলীয় কোটারি হয়নি, দলদাস তৈরি হয়নি, একটি জায়গা দেখাতে পারবো? সম্ভবত পারবো না। আজকে শুধু পুলিশ নিয়ে আলোচনা করছেন, বিচারপতিদের উপর যে ঘটনাগুলি ঘটছে এটাও কিন্তু কম ভয়াবহ না। আমাদের ভাবতে হবে কেন এই ঘটনাগুলি ঘটছে। কেন এই কেনটা হচ্ছে, এই যে যে কথাগুলো আগে বললাম, দলদাস তৈরি করেছি আমরা, আমরা কোটারি করছি জেলায়, আমরা দলীয় বিবেচনায় দেখেছি সবকিছু। এটিরই ফলশ্রুতিতে কিন্তু কোটা বিরোধী আন্দোলন, এটা কিন্তু এমনি এমনি হয়নি, এটা অনেক ধরনের বিষয় এখানে চলে আসছে। আজকে এমন মানুষদেরকে আমরা মূল জায়গায় নিয়ে এসেছি, বিভিন্ন বাহিনী বলেন, বিভিন্ন দপ্তর বলেন, যাদের সেখানে আসার যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। আপনি দেখেন তো, একজন পুলিশের আইজি যেই ঘটনাটা ঘটায় গেল, এটা কি কখনোই আমরা ধারণা করতে পেরেছিলাম যে এরকম ঘটনা একজন পুলিশের আইজি ঘটাবে? কোটি কোটি টাকা চুরি করবে, ঘুষ খাবে, নামে বেনামে সম্পত্তি করবে, বিদেশ পাচার করবে, এবং তার কথা যখন আসলো তখন আবার অন্যান্য পুলিশ কর্মকর্তা, এমনকি পুলিশ অ্যাসোসিয়েশন থেকে বিবৃতি দিয়ে বসলো। তার মানে কি, পুরো একটা গ্যাং তৈরি হয়ে গেছিল। এটার ফল ভোগ কি করছে কেন কনস্টেবলরা? এইটার ফলটা হয়েছে কি, দেখেন, কমান্ড বলতে যে জিনিসটা থাকে, সেটা আগেই ভেঙে গেছে। আপনি কি দেখেছেন আগে কখনো
যে পুলিশের একজন এসপি বা ওই যে এডিসি বা ডিসি একটা জায়গা থেকে আরেক জায়গায় গেলে এত বডিগার্ড সাথে যায়? আপনি কি দেখেছেন পুলিশ কমিশনাররা আগে যখন ছিল, এই যে আমাদের যে যার কথা বললাম এতক্ষণ, আমি নামও ভুলে যাই, পুলিশের আইজি ছিল, সে যখন বিভিন্ন আপনাদের এখানে আসতো যখন টকশোতে বা কোনো ইয়েতে, এখানে আমি নিজে দেখেছি দেশ টিভিতে, আমি দেখেছি ইটিভিতে, তার সাথে কত মানুষ আসতো এবং তাকে বিশেষ প্রোটোকলের দেওয়া হতো। এই জিনিসগুলি কিন্তু ভাবতে হবে। তার মানে আমাদের গণমাধ্যমে দেখেন তাদেরকে পুরস্কৃত করা হয়েছে কেন? তারা তো সব মেডেলই পেয়েছে, তারপর আবার ওই যে ভালো কাজের জন্য তাদেরকে ওই যে কি একটা পুরস্কার আছে সেটাও পেয়েছে। এখন দেখা যাচ্ছে যে না, শস্যের ভিতরে ভূত, সে চোর, ঘুষখোর এবং পুরো অর্গানাইজেশনটাকে ধ্বংস করে। লিটন ভাই, আমাকে একটু সময় দেবেন, আমি একটা বিরতি নিই। বিরতির পর ফিরে এসে জেনারেল শামীম কামাল, আপনার জন্য যে প্রশ্নটি আছে সেটা তো নানান জায়গায় রিফর্মের কথা আমরা শুনছি, নানান জায়গায় রিফর্ম হচ্ছে, তো সেক্ষেত্রে আমার কথাটা শেষ করতে দেন, শেষ করে আমার বিরতি নিতে হবে। সেটা হচ্ছে আজকের এই যে কনস্টেবলদের ফেলায় থুয়ে সব দৌড় দিছে, পুলিশ হেডকোয়ার্টারের লোক নাই, এটি কেন হয়েছে? এই সমস্ত অপরাধের কারণে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি এটা বিরতি নেব, বিরতির পর ফিরে এসে জানতে চাইবো নিশ্চয়ই নানান জায়গায় রিফর্ম হচ্ছে, ফোর্সের মধ্যে কোনো রিফর্ম হচ্ছে কিনা। পাশাপাশি আরেকটা বিষয় জানতে চাইবো যে ধরেন বলছিলেন, নূর ভাই বলছিলেন যে অনেক পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যে সাধারণের জন্য ব্যবহার হয়েছে, কিন্তু পুলিশ অর্ডিন্যান্সে বা পুলিশের যে ব্যবহার নীতিমালা আছে সেখানে কি অন্যায় আদেশ না মানার বিধান কি আছে? আমার জানা মতে আমি জানতে চাইব বিরতির পর। আবারও আমন্ত্রণ 24 ঘন্টায়। এই মুহূর্তের যে ব্রেকিং খবরটি বা ব্রেকিং নিউজটি আমরা পাচ্ছি তাতে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে 3 বাহিনীর প্রধানগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং এই বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গভবনের প্রেস উইং থেকে মিস্টার জয়নাল। এই হচ্ছে সর্বশেষ আমরা যে ব্রেকিং নিউজটি পাচ্ছি, সেটা নিয়ে একে একে আবারও আপনাদের বিশ্লেষণ শুনতে চাই। আমি এই ক্ষেত্রে মোহাম্মদ কামরুল হাসান, আপনি যদি একটু শুরু করেন, সামনে তাহলে কী কী চ্যালেঞ্জগুলো দাঁড়াচ্ছে এখন আমাদের সামনে? আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, দেখুন, যেই রিক্সা কিংবা যেই দিনমজুর এই 15 দিন কাজ করতে পারেনি, তারা কিন্তু ক্ষুধার্ত ছিল এবং তার যেই ইনকামটি হয়নি, যারা বড় বড় অর্থনীতিবিদ তারা হিসাব করেছে কিনা জানি না, ফলে 2টি অর্থ বছরে যত অর্থ আছে সেই পরিমাণ লস হয়েছে। ফলে আমাদের প্রথম কাজ, ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের আগে টিকে থাকতে হবে, তারপরে রাজনৈতিক এই হাঙ্গামা, গোলমাল, ষড়যন্ত্র সব করা যাবে। এখন এই যে সরকার গঠন করা হয়েছে, আমাদের আগে লুটপাট হওয়া যত রকম অনিয়ম হয়েছে অর্থনৈতিক, তার তো সীমা পরিসীমা নাই এবং আমাদের রিজার্ভ কি সেটা এখন জানা যাবে। ফলে আগে আমাদেরকে বাঁচান, লাইফ লাইন যেটা সেটা দেন। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, যদি রাজনৈতিক, অর্থনৈতিক পরে রাজনৈতিক যে লক্ষ্যে পৌঁছাতে চান, শিক্ষার্থীরা যে আন্দোলনটা করছে তাদের মূল দায়িত্ব হচ্ছে ট্রাফিক সিস্টেম যেভাবে তারা কন্ট্রোল করছে, ঠিক একইভাবে প্রত্যেকটি এলাকায় তাদের যেই অংশগ্রহণ যারা করেছে তারা একেবারেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সামনে বর্ম হয়ে থাকবে। কারণ সবচেয়ে বড় ষড়যন্ত্র যেটা হচ্ছে তাদের বিরুদ্ধে, সেটা হচ্ছে এটা। বিএনপির একটা বড় কথা বলে দিয়ে একটা সমাবেশ দেখেছে, দে ক্যান মেক ইট এ গুড মুভ। পরিষ্কার কথা হচ্ছে যে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির যদি কোনো ক্ষতি হয়, সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত রাজনৈতিকভাবে বিএনপি হবে। সেই জন্য আমার বিশ্বাস, এবং এটা ঘোষণাও দেওয়া হয়েছে, এই ষড়যন্ত্র থেকে আন্দোলনকারীরা এবং জনসম্পৃক্ত দল হিসাবে বিএনপিকে বর্ম হিসাবে দাঁড়াতে হবে। তবে অর্থনৈতিক এবং রাজনৈতিক দুই জায়গায় আমরা ভালো করব। ইউনুসের যে প্রধান হয়ে যাওয়ার বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? সামনে আপনার চ্যালেঞ্জ কি অপেক্ষা করছে? প্রথম হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া এই মুহূর্তে কিন্তু সর্বজন গ্রাজুয়েট কোনো ব্যক্তি সেইভাবে আমরা কিন্তু সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় নেই। কিন্তু আমরা ডক্টর ইউনুসকে কি কোনো প্রশ্নের মুখে দাঁড় করাতে পারি? দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে আজকে যে অর্থনৈতিক ক্রাইসিস যেটা আমরা মোকাবেলা করছি, সেটিকে মানে আরেকটু গতি বাড়িয়ে এই যে গ্যাপটা আছে সেটা পূরণ করার ক্ষেত্রে আমার মনে হয় যে তার ভূমিকাটা এখানে খুবই মানে জরুরি দরকার। এবং তিনি যখন এটা হবেন, আর মনে রাখতে হবে যে এই এমন সময় তিনি দায়িত্বটা নেবেন যে সময়ে অনেক জঞ্জাল
আপনি যেদিকে তাকাবেন সেদিকে জঞ্জাল। এই জঞ্জাল পরিষ্কার করার জন্য একটা সময় দরকার আছে, এক মানে গ্রাহ্য সময় দরকার। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, এখন পর্যন্ত একটা নির্বাচনের আবহ তৈরি করার জন্য একদিকে জঞ্জাল সাফ করতে হবে, আর একদিকে যে ঘটনাগুলো বিগত দিনে যে অপরাধগুলো গত সরকারের আমলে হয়েছে সেটার বিচারের ব্যবস্থা করতে হবে। দেখেন একটা মিনিট, আজকে জিয়াউল হাসানকে আপনার সাসপেন্ড করছেন বা বরখাস্ত করছেন, যেটাই করছেন, অপরাধ তো বলেন নেই এখনো। আরে সবচেয়ে বড় অপরাধী তো সে গুম খুনের ব্যাপারে আমরা তো দীর্ঘদিন বলে এসছি। তাহলে 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 আমার প্রশ্নটা হচ্ছে, ধরেন আপনাকে না করলেও পারতাম, ধরেন প্রশ্নটা আমার ডক্টর ইউনূস শমীকে, প্রশ্নটা তো ধরেন এরকম যে ধরেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো বা আন্তর্জাতিক টেলিভিশনগুলো ওই সময়ে বাংলাদেশে ছাত্রদের সাথে যা হয়ে যাচ্ছে তাকে একটা জেনোসাইড বলে উল্লেখ করছিল। তো ডক্টর ইউনূস শান্তির জন্য নোবেল পেলেন, তিনি কেন দ্রুততার সাথে এই বিষয়টি নিয়ে কেন আন্তর্জাতিক আদালতে গেলেন না? কেনই বা এর জন্য কে দায়ী? তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইউএন পিস কিপিং বলেন বা দেশে কোনো জায়গায় কি মানে কিছু করেছেন এবং শুনেছেন আপনি? দেখেন, প্রথম হচ্ছে যে আন্তর্জাতিক আদালতে যাওয়ার একটা প্রসেস আছে, এবং যেই কাজটি আসলে অনেক অর্গানাইজেশন আছে, অনেক ব্যক্তি আছে, তারা করেন। এবং আমার জানা মতে ইতিমধ্যে সেই কাজগুলোর প্রাথমিক কাজগুলো ইতিমধ্যে শুরু হয়েছে। কারণ আমাদের মনে রাখতে হবে, শুধুমাত্র এই যে 400-500 মানুষ বা যে সংখ্যায় মানুষ এইবারের ঘটনায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এর আগে যে গুমের শিকার হয়েছেন, ক্রসফায়ারের শিকার হয়েছেন, এই সব বিষয়গুলি কিন্তু ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ হচ্ছে, এবং খুব শিগগিরই সম্ভবত আন্তর্জাতিক আদালতে বাকি দুই দেশে যাব। তবে আমাদের সাথে এই মুহূর্তে বঙ্গভবন থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রাশেদ নিজাম। আশা করছি কিছুক্ষণের মধ্যে তাকে পাবো, কিন্তু যেহেতু আমাদের সাথে আরেক সহকর্মী বা আমাদের আরেক অতিথি আছেন, ওমর ফারুক সাহেব আছেন, তাকে একটু প্রশ্নটা করতে চাই। তার কাছে ছোট্ট করে জেনেই শামীম জামাল আপনার কাছে আসছি। মিস্টার ওমর ফারুক, আপনার বিশ্লেষণটা একটু শুনতে চাই যে সামনের দিনগুলোতে যদি ছোট্ট করে বলেন, বিশেষ করে আর্থিক শৃঙ্খলার বিষয়টি এবং রাজনৈতিক ঐক্যের বিষয়টি। ধরেন আওয়ামী লীগ এখন নেই, কিন্তু আপনি রাজনৈতিক ঐক্যের কথা যারা বলতে চাই বা বলতে চান, তাহলে নিশ্চয়ই কেউ না কেউ তো বাংলাদেশে এখনও আছেন যারা আওয়ামী লীগের রাজনীতি বিলং করেন। তারা, তাদের জন্য আপনি কি স্কোপ রাখা যেতে পারে, নাকি এখানে আবারও অন্য ধরনের এককেন্দ্রিক রাজনীতি হয়ে যাবে? মোহাম্মদ ওমর ফারুক। মোহাম্মদ ওমর ফারুক, আপনি আমার প্রশ্ন শুনতে পেয়েছেন? জি জি, লাস্ট কোশ্চেন কি করেছেন প্লিজ? আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে রাজনৈতিক ঐক্যর বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা তো অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম, পাশাপাশি আমাদের আর্থিক শৃঙ্খলার বিষয়টাও আমাদের সামনে এসছে। রাজনৈতিক ঐক্যের বিষয়টি বলতে যাচ্ছি এরকম যে ধরেন আওয়ামী লীগ এক ধরনের, ধরেন গণমাধ্যমগুলো বলছে যেভাবে পতন বা বিপর্যয়ের মুখে পড়েছে, সেক্ষেত্রে কি আবারও এককেন্দ্রিক রাজনীতি হয়ে যাচ্ছে কিনা? যেটা এতদিন আওয়ামী লীগকে অভিযোগ করা হচ্ছিল যে আওয়ামী লীগ একাই রাজনীতি করছে, এখন আওয়ামী লীগকে আলাদা করে ফেলা হচ্ছে। বিষয়টি কি এরকম দাঁড়াচ্ছে কিনা? আলোচনা বা বিভিন্ন কথাবার্তায় ঐক্য তো দরকার নাকি? এটা দেখেন যে এটা সব সরকারের সঙ্গে এটা মানে হয়েছে। তারপরে এই সময়ে এই ঘটনাটা সবচেয়ে বেশি ঘটেছে যে রাজনীতিকরণের ক্ষেত্রে, যেটা পুলিশকে ব্যবহার এবং যে আইন শৃঙ্খলার অবনতি। এবং আজকে দেখেন যে পুলিশ প্রশাসন আজকে কিন্তু একটা অসহায়ত্বের মধ্যে আছে। এখন এদের কিন্তু যে জনগণের প্রতি বিশ্বাসের যে জায়গাটা, সেটা কিন্তু অত্যন্ত শূন্যের কোঠায় পৌঁছে গেছে। যার ফলে যেটা হয়েছে যে এই জায়গা থেকে মানে সকল গভর্নমেন্টই পুলিশকে যেভাবে ব্যবহার করে, কিন্তু এই সময়ে সবচেয়ে বেশি এত ব্যবহার করা হয়েছে যে এতগুলি হত্যাকাণ্ড, হত্যাযোগ হয়েছে, যেটা পুলিশকে আমরা যেটা মনে করি যে জনগণের সেবক হিসেবে কাজ করবে, জনগণের কল্যাণের জন্য কাজ করবে। কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশের মূল মোটিভটাই আমাদের বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে যে তার হচ্ছে যে ফাইটিং মোড নিয়ে কাজ করে, যে একটু মানবিক অথবা দৃষ্টিভঙ্গি নিয়ে যে কাজ করার জায়গাটা, সেটা অনেক ক্ষেত্রে এখানে কম। যার ফলে দেখা যায় যে
পুলিশ মানে হচ্ছে ফায়ারিং করা না, কারণ সেটা হচ্ছে যে মানুষ জি, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ ওমর ফারুক, অসংখ্য ধন্যবাদ। সম্ভবত আমি আরেকদিন আপনাকে এই প্রশ্নটি করতে চাইবো, নিশ্চয়ই সেদিন আপনি মানে পরিষ্কার করে উত্তর দেবেন। আমি যাই হোক, আমি আলোচনায় আনতে চাই শামীম কামাল, আপনাকে আলোচনা শেষ করতে চাই। শুনলেনই তো সর্বশেষ আপডেট। সেক্ষেত্রে আমাদের সামনে চ্যালেঞ্জগুলো কি দাঁড়াচ্ছে, প্লাস রাজনৈতিক ঐক্য এবং নির্বাচন কবে কত দ্রুত আসছে সেই বিষয়ে আপনার বিশ্লেষণে যান, এবং কোনো ধরনের রিফর্ম আপনাদের ফোর্সের মধ্যে হচ্ছে কিনা। আচ্ছা, সর্বপ্রথম আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে আজকে মেজর জেনারেল জিয়াউল হাসানকে বরখাস্ত করা হয়েছে, এবং ভাই যেভাবে বললেন যে তিনি মানবাধিকার কর্মী হিসাবে তার গুণ খুমের অনেক রেকর্ড আছে, তাকে বরখাস্ত করা হচ্ছে। যে কোনো সামরিক বাহিনী যে কোনো শাস্তির ক্ষেত্রে প্রথম বরখাস্ত করা হবে, তারপরে তাকে জেল দেওয়া যেতে পারে, তাকে কোর্ট মার্শাল করা যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। কোনোভাবে যেন এরকম অফিসার, সে একজন অফিসার যার পিএসসি পর্যন্ত নাই। এখন আর্মিতে যেটা প্রচলন, পিএসসি ছাড়া লেফটেন্যান্ট কর্নেল হওয়া যায় না, এবং সে মেজর জেনারেল হয়েছে। এবং আমরা যত জেনেছি, সে যদি থাকতো তাহলে বাংলাদেশের সেনাপ্রধান বন্ধ হয়ে যেত, সেইভাবে কাজ করতে পারতো। সে কোনোভাবে যেন দেশের বাইরে যেতে না পারে। কিন্তু আবার দেখেন, আপনি আজকে যখন আইজিপি যখন তিনি পুলিশ সদস্যদের মানে স্থাপনায় আক্রমণ না করার কথা বলছেন, যিনি বলছেন তিনিও স্যাংশন খাওয়া। প্লিজ ক্যারি অন। স্যাংশন আমাদের দুর্ভাগ্য যে সে লোক খারাপ, এটা আমাদেরকে জানতে হয় ইউএস এর মাধ্যমে। আচ্ছা, তো এটা আমাদের এটা যদি দুর্ভাগ্য না। এখন সংস্কার প্রয়োজন আছে। আজকে অত্যন্ত সংবেদনশীল একটা সময়। তারপরে সেনাবাহিনীর সম্পর্কে বা সশস্ত্র বাহিনীর সম্পর্কে আমি যদি কোনো কথা বলি, সেটাকে পজিটিভলি নিতে হবে। বর্তমান সেনাবাহিনীর যে মেজর জেনারেল আছেন, তার 1/3 লেফটেন্যান্ট কর্নেল হওয়ার যোগ্যতা রাখে না। তাহলে তারা কিভাবে বলেন? কোটা সিস্টেমের বাইরে কি দেখেছেন? সেনাবাহিনীতে বা সশস্ত্র বাহিনীতে কোটার যে সিস্টেম, আজকে আপনি খবর নিয়ে দেখেন গোপালগঞ্জের কতজন জেনারেল, আপনি আওয়ামী লীগের কতজন, কোনো কারো যদি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, মানে আমরা তো অনেক দিন ধরে আলাপ করছি যে আসলে সর্বাঙ্গে ঘা বা সর্বাঙ্গে ওষুধ দেবো কোন জায়গায়, কিন্তু 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 নির্বাচনটা কত দিনের মধ্যে, মানে কত সময়, এই টাইমটা কে বলবে আমাদের? নির্বাচনের বিষয়ে যেটা বলি যে আগামীকালকে বিএনপি যেটা প্রোগ্রাম দিয়েছে, বিএনপিকে আমরা মহাসচিবের কাছে শুনলাম, ভারপ্রাপ্ত মহাসচিবের কাছে, যে 3 মাসের মধ্যে যদি এটার অন্তর্বর্তীকাল নির্বাচন না হয় তাহলে সংকট দেখা যাবে। এত অস্থিরতা, এটা দীর্ঘ সময় প্রয়োজন। আপনি বলছেন দীর্ঘ সময়। দেখেন, এমন একটা অবস্থায় আমাদের দেশ ক্লান্তিকালে পৌঁছেছে যেখানে অনেক সংস্কারের প্রয়োজন, এবং যে সংস্কারটি রাজনৈতিক দল দিয়ে করা খুব কঠিন হবে, এবং সেই সংস্কার করতে যে সময়টি লাগবে সেই সময়টি আসলে দিতে হবে। কামরুল হাসান, আমি মানে আর সময় দিতে পারছি না। একটি বাক্য শুধু বলি, আর সময় দিতে পারছি না, আমাকে বারবার বলা হচ্ছে। একটি বাক্য বলি যে ভোট দিতে চায় সবাই, আমাকে বেরিয়ে যেতে হবে আজকে, আরেকদিন ভোট দিতে হবে, ভোটের ব্যবস্থা করতে হবে।